সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন টোটিসাল হেলথ এবং রিসার্চ স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। জীবনে কখনো শরীর ব্যথায় ভোগেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দেয়, তবে শরীর ব্যথাটি ঠিক কি কারণে, বিষয়টি নিয়ে আমরা কতজনই বা শঙ্কিত। দর্শক, এই ব্যথাই হতে পারে আপনার কোনো বড় রোগের বহিঃপ্রকাশ। আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মঞ্জু রেখোদা, যিনি বাত ব্যথা বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট টোটিসাল হেলথ এবং রিসার্চ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে এবং নিউজ 24 কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সারা দেশে অসংখ্য ব্যক্তি বাত ব্যথায় ভুগছেন। যেহেতু আজ আমরা বাত ব্যথা নিয়ে কথা বলছি, তাই শুরুতে জানা জরুরি যে বাত ব্যথা বলতে আমরা কি বুঝি এবং একজন ব্যক্তি কি কি ধরনের বাত ব্যথা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে ব্যথা তো বিভিন্ন ধরনের হতে পারে। তো সাধারণত আমরা যে ধরনের ব্যথাগুলো নিয়ে সাধারণত রোগীদের উপস্থাপনা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রদাহজনিত ব্যথা। তো এখানে সাধারণত দেখা যায় যে অস্থিসন্ধিগুলো প্রদাহতে আক্রান্ত হচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে, যেমন ধরুন যে আমরা বলি মেকানিক্যাল ব্যথা, যেটা আরেক ধরনের ব্যথা। আবার এছাড়াও আরেক ধরনের ব্যথা আছে হলো রক্তনালী সংক্রান্ত ব্যথা, যেটাকে বলি ভাস্কুলার পেন। আবার এছাড়াও আছে আপনার স্নায়বিক পেন বা নিউরোপ্যাথিক পেন। তো এই যে বিভিন্ন প্রকৃতির ব্যথাগুলো আসে, তার মধ্যে এই যেটা আমরা বললাম যে প্রদাহজনিত ব্যথা, এই প্রদাহজনিত ব্যথাগুলো মূলত বাত ব্যথা হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করে বা রোগীরা লক্ষণ নিয়ে আসেন। এবং এই ধরনের লক্ষণগুলোর মধ্যে সাধারণত দেখা যায় যে আসলে জয়েন্ট পেন তো একটা ভেগ টার্ম। তো কী ধরনের গিটে ব্যথা হলে কোন ধরনের বাত ব্যথার সন্দেহ জাগে সেটি কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। যেমন ধরুন যে হাতের বা পায়ের যদি ছোট ছোট গিরাগুলোতে ব্যথা হয়, এবং যেটা সাধারণত দেখা যায় যে বিশ্রাম নিলে রাতে বা সকালে ঘুম থেকে উঠবার পরে যদি বেশি হয়ে যায়, তীব্রতা বেশি অনুভূত হয়, সেক্ষেত্রে সাধারণত আমরা বলি যে গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা সম্ভাবনাকে জাগিয়ে তোলে। এছাড়াও ধরুন যে যদি মেরুদণ্ড প্রধান ব্যথা হয়ে থাকে, যে সেক্ষেত্রে আপনার মেরুদণ্ডের ঘাড়ের অংশ বা কোমরের অংশ, বা ধরুন যে হাত পায়ের ব্যথা হচ্ছে বাট সেগুলো কোনো ফিক্সড কোনো আমরা বলি যে জোড়ায় জোড়ায় নয়, সেক্ষেত্রে এটা সাধারণত বলা হয় যে কটিবাত বা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের একটা সম্ভাবনা হতে পারে। এছাড়াও ধরুন যে যদি জ্বর সংশ্লিষ্ট ব্যথা হতে পারে, বা মুখে র্যাশ বা চুল পড়ে যাওয়া, মুখে ঘা, এই ধরনের সংশ্লিষ্ট ব্যথা হলে আবার ধরুন যে লুপাস বা এসএলই সংক্রান্ত ব্যথা হতে পারে। আবার ধরুন যে যদি শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গায় ব্যথা হয়, যে হাতের বা পায়ের বুড়ো আঙ্গুলে, এটা সাধারণত রক্তে ইউরিক অ্যাসিডের বৃদ্ধিজনিত ব্যথা হতে পারে। হ্যাঁ, আবার ধরুন যে কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু সেটি ধরুন যে বিশ্রাম নিলে ভালো থাকছে, কিন্তু কাজ করলে বা কোমর ঝুঁকালে বা ভাঁজ করলে ব্যথা বেড়ে যাচ্ছে, এটা সাধারণত আবার আমরা বলি মেকানিক্যাল ব্যথা। সেটা আমরা বলি যে কোমরে একটা ডিস্ক আছে, ডিস্কটা সরে যাচ্ছে বা ডিস্কটা ভেতরে যে থাকে তরল পদার্থ থাকে সেটা আপনার বেরিয়ে আসছে। তো এর ফলে যে ব্যথা হয় এটা কিন্তু বাত ব্যথা নয়, এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল ব্যথা। তো এগুলো আসলে বিভিন্ন ধরনের বাত ব্যথা, নানাবিধ কারণে একজন ব্যক্তি বাত ব্যথায় আক্রান্ত হতে পারেন। তার মাঝে উল্লেখযোগ্য কিন্তু আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস। একটু জানতে চাই যে কি কারণে একজন ব্যক্তি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে যত ধরনের আমরা বাত ব্যথা যেগুলো পাচ্ছি, অ্যাকচুয়ালি 600 ধরনের বাত ব্যথা আছে। তার মধ্যে আসলে আমরা প্রধান যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এটি সাধারণত দেখা গেছে যেটা জেনেটিক কারণে হচ্ছে। কোনো ব্যক্তি যদি ওই সমস্ত জিন যদি বহন করে থাকেন, আমি আসলে জিনের নাম বলতে চাচ্ছি না, যে আপনার যদি কোষের মধ্যে যে এমন জিন বহন করে চলেছেন যেটা আপনার অটোইমিউন রোগের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। তো অটোইমিউন রোগটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দেওয়া হয়েছে, এটা সাধারণত শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ আপনাকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার যদি বিশেষ কোনো অংশ বা বিশেষ কোনো কোষ যদি অতি সক্রিয় হয়ে ওঠে এবং সেটা ঘরের শত্রু বিভীষণের মতো আপনার নিজের বিরুদ্ধেই কাজ করে, তো সেটাকে আমরা তখন বলি অটোইমিউন ডিজিজ। তো এই অটোইমিউন ডিজিজের ফলে হয় কি যে আপনার কোষ আপনার নিজের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে, এবং দেখা যায় যে শুধুমাত্র অস্থিসন্ধি নয়, অস্থিসন্ধি, রক্তনালী, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ত্বক, ফুসফুস, হ্যাঁ, এমনকি কিডনি, অভ্যন্তরীণ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই কিন্তু এই কোষগুলো দ্বারা, মানে নিজের কোষ নিজের বিরুদ্ধে আক্রমণ করতে পারে। তো সাধারণত দেখা যায় যে প্রধানত অস্থিসন্ধিগুলোতে আক্রমণ করে থাকে, তখন আমরা বলি যে গিটের ব্যথা হচ্ছে বা ব্যথা হচ্ছে। এ ব্যতীত কিন্তু আরেকটা এন্টিটি আছে, সেটা হচ্ছে বাত রোগ। সেক্ষেত্রে অস্থিসন্ধির ব্যথা সহ অথবা অস্থিসন্ধির ব্যথা ছাড়াও এই বাত রোগের ফলে কিন্তু অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। যেমন যেটি আপনি বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ অটোইমিউন কারণ। এখন এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে দেখা গেছে যে বাতের ব্যথা বা অস্থিসন্ধির ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা, কনুইয়ের ব্যথা, এগুলো হচ্ছে। বাট এগুলো ছাড়াও কিন্তু চোখে আক্রমণ আসতে পারে, হৃৎপিণ্ডে আক্রমণ আসতে পারে। আমরা বলি অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়। দেখা যায় যে অনেক সময় কোলেস্টেরল বা কোনো কারণ নেই, তার কোনো রক্তে অতিরিক্ত চর্বির উপস্থিতি নেই, ধূমপান নেই, ঠিক আছে।
তো এর ফলে দেখা যাচ্ছে যে অটোমেটিক এই রক্তনালী সংকুচিত হচ্ছে, হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাক হচ্ছে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে। আবার ধরুন যে মস্তিষ্কে রক্তনালী সংকুচিত হচ্ছে, এটা বলে ভাস্কুলাইটিস বা রক্তনালীর প্রদাহ। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যেটা জেনেটিক কারণে হচ্ছে, এবং এই জেনেটিক কারণটা হলো অটো ইমিউন, যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, বংশ পরম্পরা এটিতে আক্রান্তের একটি ঝুঁকি রয়েছে, আসতে পারে। আমার পরিবারে কারো রয়েছে, তার মানে আমি শঙ্কিত হওয়াটা খুব জরুরি যে কোনো সময় আমিও রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে যেতে পারি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত দেখা গেছে যে বিশেষ কোনো জিন সাধারণত ধূমপানের উপস্থিতিতে জেগে ওঠে। এই জিনগুলো সুপ্ত থাকে, ঘুমিয়ে থাকে, রোগ উৎপাদন করছে না বা ব্যথা উৎপাদনের জন্য কোনো আপনার প্রবণতা নেই। কিন্তু যদি ধূমপানের ফলে দেখা যায় যে এই জিনগুলো জেগে উঠতে পারে। আরেকটি বিশেষ কারণে জেগে উঠতে পারে, সেটা হলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের পেটে বা নাড়ির মধ্যে, এটা এখন আধুনিক তত্ত্বে এসেছে যে বাত ব্যথার মূল উৎস কিন্তু পেটে, মানে ব্যথা জয়েন্টসে, অস্থিসন্ধিতে, বাট উৎস কিন্তু নাড়িতে। মানে যদি আপনি বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনার খারাপ ব্যাকটেরিয়াগুলোর পাশাপাশি আপনার ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায়। তখন অপেক্ষা আমরা যেটা বলি প্রোবায়োটিক, এই ভালো ব্যাকটেরিয়া নাড়িতে যদি মারা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে, সেক্ষেত্রে তখন খারাপ ব্যাকটেরিয়া আধিক্য ঘটে, এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো নাড়ির মধ্যে সীমাবদ্ধ না থেকে, মানে আপনার যেখানে মলথলি বা কোলন আছে সেখানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি কিন্তু রক্তে ছড়িয়ে পড়তে পারে। তো রক্তে যদি খারাপ ব্যাকটেরিয়া আসে তখন স্বভাবতই রক্ত তার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করবে, রেড অ্যালার্ট জারি হবে। তখন এই অতিরিক্ত যুদ্ধের ফলে দেখা যায় যে দেখবেন যে ওই খারাপ ব্যাকটেরিয়াকে মারবার জন্য তখন রক্ত অতি উৎসাহিত হয়ে পড়ে, কোষ অতি উৎসাহিত হয়ে পড়ে, এবং এর ফলে দেখা যায় যে কোলাটারাল ড্যামেজ হচ্ছে, এবং আলটিমেটলি সে খারাপ ব্যাকটেরিয়াকে মারার প্রক্রিয়াতে গিয়ে সে নিজের শরীরের অস্থিসন্ধিগুলো, রক্তনালী, ত্বক, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক সবকিছুকে ড্যামেজ করে ফেলছে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন, কারণ আমাদের দেশে শরীরে ব্যথা হলেই হরহামেশা ওষুধ গ্রহণ করার প্রবণতা আমাদের মাঝে অনেক মাত্রায় বেশি। আমরা কোনো চিকিৎসকের কাছে যাচ্ছি না, ফার্মাসিতে যাচ্ছি, তাদের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ গ্রহণ করেছি, সেটাতে স্টেরয়েডে থাকছে, অনেক সময় অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি আমাদের অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এবং আপনি যে বিষয়টি বললেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র অ্যান্টিবায়োটিক খেলে রেজিস্ট্যান্স না, আমাদের শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে ফেলতে পারে মেডিসিন। তাই কখনোই কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ নয়। আরেকটি ব্যাপারটাকে আমার সঙ্গে সংযুক্ত করবেন। আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এখন যে আমরা সাধারণ যে খাদ্য গ্রহণ করি, যেমন ধরুন যে চাল বা মুরগি, এগুলো যে চাষাবাদ হয়, ধান চাষাবাদ হচ্ছে বা মুরগির ফার্মে মুরগি চাষাবাদ হচ্ছে, মাছ চাষাবাদ হচ্ছে, এগুলো লালন পালনের সময় যে রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে, সেটা সার আকারে হোক বা পেস্টিসাইডস আকারে হোক, কীটনাশক আকারে হোক, বা ধরুন যে ধরনের খাদ্য বা ফিড ওই মুরগি বা হাঁসকে খাওয়া দরকার, সেটা সাপোজ যে ট্যানারির বর্জ্য থেকে ওই খাদ্যটা তৈরি করা হচ্ছে, বা যে খাদ্যটা অর্গ্যানিক নয় সেটি আপনার ওই মুরগি, হাঁস বা মাছ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যে মূল খাদ্যটা নিচ্ছেন ওই রাসায়নিক কিন্তু ওই প্রোটিনের মধ্যে আছে। তো এই রাসায়নিক যখন যুক্ত খাদ্য আপনি যখন গ্রহণ করছেন, ওইটা কিন্তু আপনি যে জেনেটিকভাবে যে আপনি সাসেপ্টেবল, আমরা বলি যে জেনেটিকভাবে আপনি রোগ উৎপাদনের সক্ষমতা বহন করেন, বাট রোগ উৎপাদন করবেন কি করবেন না এটা ডিপেন্ড করে যে ওই জিনটাকে জাগিয়ে তোলা হচ্ছে কিনা। তো এই আইদার অ্যান্টিবায়োটিক্স দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করছি, অথবা এই খাদ্যাভ্যাসের যে দূষণ, খাদ্য দূষণ, এটা সাইলেন্ট কিলার। তো সেক্ষেত্রে কিন্তু সেটি আপনার এই বাত উৎপাদনকারী যে জিনগুলোকে বা অটোইমিউন জিনগুলোকে জাগিয়ে তোলে। তার ফলে কিন্তু যেটা আপনার বংশ পরম্পরায় থাকলেই যে আপনি বাত আক্রান্ত হবেন তা নয়, অনেক সময় সেটা বাইরে খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রার মান কিছুটা পরিবর্তন করার আপনার পরামর্শ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ স্যার, এই জীবনযাত্রার মান কি করে পরিবর্তন করতে পারি জানবো, কিন্তু তার আগে যে আমরা যে বিষয়টিতে ছিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেহেতু আপনি বলছেন বংশ পরম্পরায় একটি আক্রান্তের ঝুঁকি রয়েছে, আমার ফ্যামিলিতে কারো হয়েছে, আমি কি করে সতর্ক হব? বিশেষ কি কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে? জি, নিঃসন্দেহে। এটা সাধারণত দেখা গেছে যে আমরা বলি যে প্রদাহ ভিত্তিক পেইন, যে সকালে ঘুম থেকে ওঠার পরে বা রাতে বিশ্রামে গেলে আপনার হাতের ছোট ছোট গিরা, আমরা বলি কবজি বা ফিঙ্গার জয়েন্টস বা পায়ের জয়েন্টসগুলো জোড়ায় জোড়ায় ব্যথা হবে, এবং এগুলো সচরাচর আপনি কাজ করলে বা যদি ভালো মুভমেন্ট করেন, এক্সারসাইজ করেন, তাহলে আবার এগুলো চলে যায়। আবার ধরুন যে যদি বিশ্রামে আসেন সেটি আবার বাড়তে পারে। তো এটা একটা সতর্কীকরণ বার্তা। এছাড়াও ধরুন যে কোনো কারণে আপনার দেখা যায় হঠাৎ করে ত্বকের র্যাশ হচ্ছে বা রক্তনালী ফুলে উঠছে, এটাও রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। তো আমরা প্রধানত যেটা পাই যে দীর্ঘমেয়াদী জ্বর এবং গিঁটে ব্যথা, এটাই মূলত এই দুটি প্রধানত চিকিৎসকের কাছে আসলে তখন আমরা সেটাকে আলাদা করি। যে এই ধরনের উপসর্গ নিয়ে যখন আপনাদের শরণাপন্ন হয়ে থাকে, এটাকে সুনির্দিষ্টকরণ করার জন্য কেবলমাত্র কি হিস্ট্রি প্রয়োজন নাকি কোনো বিশেষ পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? এটা একটা দেখা গেছে যে এই
কোটি বাতের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রায়ই চিকিৎসকদের মধ্যে এরকম মানে মতভেদ বা দ্বন্দ্ব হয় বা রোগ নির্ণয়ে জটিলতা হয়। সেক্ষেত্রে শুধু হিস্ট্রি নয়, সেক্ষেত্রে রক্ত এবং ডিএনএ পরীক্ষা আছে যার মাধ্যমে আমরা এটা পিন পয়েন্ট আলাদা করতে পারি যে অ্যাকচুয়ালি বাতটা কী ধরনের বাত। আমি এটা প্রথমে বলেছি 600 ধরনের বাত আছে বা বাত রোগ আছে, তো সেক্ষেত্রে এটা কোনটা, কারণ চিকিৎসা কিন্তু ওই পার্টিকুলার রোগ নির্ণয়ের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি রিউমাটয়েড আক্রান্ত নাকি আপনি সোরিয়াটিকে আক্রান্ত নাকি আপনি কোটিবাতে আক্রান্ত নাকি আপনি লুপাসে আক্রান্ত, সবই কাছাকাছি লক্ষণ নিয়ে উপস্থাপন করে। এটা স্পেশালিটি ছাড়া এটাকে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, এবং সেজন্য অবশ্যই রক্ত পরীক্ষা। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের এই সাধারণ জনগণের মধ্যে স্টেরয়েড এবং হোমিওপ্যাথি ঔষধ গ্রহণের প্রবণতা রয়েছে। তার ফলে অনেক সময় রক্তে যে বিশেষ মার্কারগুলো পজিটিভ আসার কথা সেটি অনেক সময় আসে না। মানে রক্তের নেগেটিভ এসেছে অর্থাৎ রক্ত পরীক্ষা নর্মাল এসেছে, তখন কিন্তু অনেক সময় আমাদেরকে জেনেটিক টেস্ট করতে হয় এবং এভাবে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি তার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো বাত রয়েছে কিনা। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই তো বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছে, অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যে তাদের পরামর্শ অনুযায়ী আপনি যেমনটি বলছিলেন পরীক্ষা করানো জরুরি। এবং পরীক্ষার ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে আমার তো এত পরীক্ষার প্রয়োজন নেই, হয়তোবা যতগুলো দিয়েছে। কি কারণে এতগুলো পরীক্ষা করানো হচ্ছে? প্রত্যেকটা পিছনে নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল কারণ রয়েছে। তা তো আছেই। স্যার, একটু জানতে চাই, আমরা যে প্রসঙ্গটিতে রয়েছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত জানবো এবং চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি বর্তমানে। জি, খুব ভালো বলেছেন। হ্যাঁ, সেটা হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইতোপূর্বে আমরা বিগত এটা 100 বছর ধরে এটার চিকিৎসা আছে। তো এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা গোল্ড পার্টিকেল মানে স্বর্ণের পার্টিকেল দিয়ে ওটা চিকিৎসা করা হতো অতি আগে। তো এখন যেটা আমি বলবো যে আমাদের যে একটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আছে, একটা আমাদের একটা মডার্ন ট্রিটমেন্ট আছে। তো যেহেতু এটা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অতি সক্রিয়তা, যেটাকে সহজেই দমন করা যায় না, বা দমন করলে সমস্যা হলো যে ট্র্যাডিশনাল যে ট্রিটমেন্ট আমরা করে থাকি সেখানে স্টেরয়েড বা অন্যান্য যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ঔষধগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমি নাম বলছি না। তো এই যে রোগের যে মূল কারণ সেটি হলো যে রোগ প্রতিরোধ ব্যবস্থার আপনার রক্তের একটা বিশেষ কোষ টি সেল বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব টি সেল কিন্তু সক্রিয় হয়ে ওঠেনি, হ্যাঁ, একটা বিশেষ পপুলেশন বা অংশ সক্রিয় হয়ে উঠেছে। এখন ধরুন আমরা যে ট্র্যাডিশনাল যে ঔষধগুলো ব্যবহার করে থাকি বা এটা করছি, এখানে দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করা হয় এবং সেখানে আপনার এই অতি সক্রিয় কোষকে দমন করা হয়, ভালো টি সেলকেও দমন করা হয়। সেক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করুন বা আদার্স যা যা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী যে ওষুধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এটা সম্পূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকেই দমন করে দেওয়া হয়। তারপর অনেক সময় রোগী ইনফেকশনে ভোগেন, মানে ওনার ব্যথা কমছে কিছুটা বা হয়তো বা পূর্ণ মাত্রায় কমছেও না, আংশিক কমছে বা কিছুটা ভালো রয়েছেন, কিন্তু দেখা যায় যে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়, কারণ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দমন করলে কিছুটা তাকে ইনফেকশন বা অন্যান্য রোগ জীবাণু ঢুকে তাকে আক্রান্ত করে তুলতে পারে। তো এটাকে মাথায় নিয়ে বিজ্ঞানীরা লাস্ট এরকম গবেষণা করে যেটা দেখেছেন যে টার্গেটেড চিকিৎসা হতে হবে এবং এমনভাবে টার্গেটেড চিকিৎসা মানে যেটা সমস্যা সেই জায়গাতেই চিকিৎসা পৌঁছতে হবে। অর্থাৎ এই গেঁটে বাত উৎপাদনের জন্য দায়ী যে টি সেল শুধু সেগুলোকেই দমন আলাদা করে দমন করতে পারলে রোগীটা দীর্ঘমেয়াদী ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধজনিত পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকে মুক্তি পেতে পারে। তো ইন দ্যাট কেস তখন তাদের মধ্যে বায়োলজিক চিকিৎসার উদ্ভব ঘটে এবং এটা টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চের সৌজন্যে এখন বাংলাদেশে হচ্ছে যে বায়োলজিক চিকিৎসার অনেকগুলো ধরন রয়েছে। যেমন ধরুন যে আপনি টার্গেট করে স্পেসিফিক কোনো টি সেলকে দমন করতে পারেন, সেটাকে আমরা বলি যে মনোক্লোনালস ব্যবহার করতে পারেন। আবার ধরুন যে আপনার শরীরে আপনি রক্ত পরীক্ষা বা জিন টেস্টের মাধ্যমে আপনি জানতে পারেন যে কোন কোন টি সেল আপনার অতি সক্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, তো সেই টি সেলগুলোকে আপনি স্টেম সেল দিয়ে আমরা বলি এমএসসি বা মেজেনকাইমাল স্টেম সেল দিয়ে শুধুমাত্র পার্টিকুলারলি ওই টি সেলগুলোকে দমন করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু মানে রোগী শুধুমাত্র তার টার্গেটেড যে ক্ষতির সম্মুখীন হচ্ছে যে কোষগুলোর জন্য সেগুলোকে সে চিকিৎসা করতে পারছে, আর ভালো যে টি সেলগুলো মানে রয়েছে সেগুলো কিন্তু দমন হচ্ছে না, তার ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনাও অনেক কম বা হচ্ছে না বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে এই স্টেম সেলের মধ্যে একটা সেন্সার আছে, ওটা যখন রক্তের মধ্যে শরীরে প্রবেশ করে তখন সেটি অ্যাকচুয়ালি এটার মধ্যে সেই নলেজ আছে, সেটা সে বুঝতে পারে যে কোন টি সেলগুলো শরীরে সমস্যা উৎপাদনের জন্য দায়ী, সেটা ওই টি সেলগুলোর পেছনেই ছোটে এবং সেটাকে তখন আমরা বাত ব্যথা দমনের চিকিৎসায় তার মানে আমরা কথা বলছি যে বাত ব্যথার চিকিৎসায় বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপির ভূমিকা নিয়ে, এবং আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি যে বাত ব্যথা হলে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়। এতদিন যা জানতাম যে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে এবং একটা সময় পরে
যারা রোগী রয়েছেন তারা কখনোই এই ওষুধগুলোর প্রতি আর ভরসা করেন না কিংবা ছেড়ে দেন, হাল ছেড়ে দেন এবং নিজের শরীরের সাথে কন্টিনিউ যুদ্ধ করতে থাকেন। কিছুদিন খান, আবার ব্যথা শুরু হলে আবারও খাওয়া শুরু করেন। কিন্তু আপনি যেমনটি বলছেন যে বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা এসেছে এবং যেটি স্টেম সেল বা টার্গেটেড থেরাপি। একটু জানতে চাই, স্টেম সেল থেরাপি সম্পর্কে আমরা অনেকেই জানি না, আমরা দর্শকরা অনেকে বুঝতে পারছি না এটি কি ধরনের চিকিৎসা এবং কি কি প্রসিডিউরের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হলো যে এই বাত রোগগুলো একটা তো বললাম যে অটো ইমিউন রোগ, যে তার রক্তের বিশেষ কোষের জটিলতার কারণে তার অস্থিসন্ধিগুলো, যে কোনো অস্থিসন্ধি তার আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন ধরুন যে কোনো বিশেষ অস্থিসন্ধি যদি আবার বেশি আক্রান্ত হয়, সেক্ষেত্রে সে কিন্তু এই শুধুমাত্র যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়, ওই একই অস্থিসন্ধি বারংবার প্রদাহে আক্রান্ত হওয়ার জন্য সেটি কিন্তু অস্টিও আর্থ্রাইটিসে রূপ নিতে পারে। অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস একই সাথে দুটি রোগের সৃষ্টি করতে পারে। আপনার অস্থিসন্ধিগুলোকে ক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে, অস্থিসন্ধির ভেতরে তরল শুকিয়ে যেতে পারে। মানে কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তিনি সবসময় চিকিৎসা গ্রহণ করছেন না, তার চিকিৎসা গ্রহণ করছেন না অথবা পর্যাপ্ত মানের চিকিৎসা গ্রহণ করছেন না, বা ধরুন যে শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপরে নির্ভর হয়ে পড়েছেন, যেটি তার লিভার কিডনির উপরে বিরূপ প্রক্রিয়া ফেলছে, মানে প্রভাব ফেলছে। এবং পাশাপাশি ধরুন যে যদি আমরা বলি যে মেথোট্রেক্সেট বা অন্যান্য যে ইমিউন সিস্টেম দমনকারী যে ওষুধগুলো রয়েছে, সেগুলো যদি দীর্ঘদিন খাওয়া হয়, সেগুলো আবার একটা টলারেন্স গ্রো করে। যেমন ধরুন যে আমরা যে কোনো নেশাদ্রব্য যেমন জানি যে দীর্ঘমেয়াদে গ্রহণ করলে যে ডোজে নেশা আক্রান্ত ব্যক্তি মানে খুব আনন্দ বোধ করতেন, সেই ডোজে করেন না, তার থেকে বেশি ডোজে তাকে নিতে হয়। অনুরূপ এই ইমিউন সিস্টেম দমনকারী ওষুধেরও কিন্তু একটা টলারেন্স আছে, যে বেশি দিন গ্রহণ করলে সেটি কিন্তু আর কাজ করে না, তখন ডোজ বাড়াতে হয়। একটা নির্ভরতা চলে আসে, নির্ভরযোগ্যতা এগুলো রোধেও এই স্টেম সেল কিংবা টার্গেটেড থেরাপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যার জানবেন, দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে। আমি বরিশাল থেকে কবির শিকদার বলছি। জি, আপনি প্রশ্নটি করুন। যে আমি বিগত 2-3 বছর যাবত এই বেকার ওই যে আপনি ডাইক্লোরোফেনাক আছে না, জি জি, ওগুলো আমি ব্যবহার করতে আসছি প্রতিদিন। আগে সকালে রাত্রে খাইতাম, এখন আমি একটা করে সকাল রাত্রে খাই। আমার পায়ের তালু গিট আগুন গিট এই সব ব্যথা করে ওষুধ না খাইলে। আচ্ছা দর্শক, আপনার ব্যথা কতদিন ধরে, আপনার বয়স কত, আপনার ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ রয়েছে কিনা? না, রক্তচাপ নাই, ডায়াবেটিস নেই। বয়স কত এবং কতদিন ধরে ব্যথা? ব্যথাটি কি কেবলমাত্র হাঁটুর পায়ের তালুতে? হ্যাঁ, পায়ের তালুতে আর হাঁটুর দিকে। তাই তো? বয়স কত দর্শক? আমার বয়স হলো 45। কত বছর ধরে আপনি এই ব্যথানাশক ওষুধ খাচ্ছেন? 3 বছর। কোনো সুনির্দিষ্টকরণ হয়েছিল কি কোনো চিকিৎসার মাধ্যমে? দিছিল, আপনি এটা খাইছি কিন্তু আমি কিছু বুঝি না। বেশি দামের ওই 20 টাকা 28 টাকা দামের দিয়েছে, কিন্তু আমি ওগুলো খাইছি, কোনো উপকার আমি বুঝি না। জি জি, আপনি এই কারণে ব্যথানাশক ওষুধ দীর্ঘ 3 বছর ধরে কন্টিনিউ করছেন। আমরা এই বিষয়টি নিয়ে আমরা দর্শক কথা বলবো, তবে সময় হয়েছে স্যার ছোট্ট একটু বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ এবং রিসার্চ স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসেল হেলথ এবং রিসার্চ স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম, 45 বছর বয়স, তিনি দীর্ঘ 3 বছর ধরে পায়ের তালুতে বিভিন্ন যন্ত্রণা ভোগ করছেন এবং এই যন্ত্রণাটির কারণে উনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, কিন্তু তিনি সন্তুষ্ট নয়। এখন তিনি নিজেরই যে 3 বছর ধরে ব্যথানাশক ওষুধ গ্রহণ করছেন, তো এই যে ব্যথানাশক ওষুধ গ্রহণ করছেন এই বিষয়টি ওনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ মনে করেন আপনি? জি ধন্যবাদ। আসলে উনি যে রোগে ভুগছেন সেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস, আমরা বলি পায়ের তালুতে। এটা সম্ভবত ওনার পেশার সাথে সংযুক্ত হবে। তো দীর্ঘমেয়াদী দাঁড়িয়ে
থাকা হয় বা ওইরকম যদি পেশা হয়, সেক্ষেত্রে আমরা পায়ের তালুর যে একটা ফাঁসা থাকে বা আবরণ থাকে সেটাতে প্রদাহ ঘটে, তারপর তরল জমে, এখানে দীর্ঘমেয়াদী ব্যথা হয়। এবং এটা সাথে উনি বলেছেন যে 45 বছর বয়স এবং ওনার হাঁটু ব্যথাও রয়েছে। তো সেটা আসলে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ভেতরে যে তরল থাকে সেটা শুকিয়ে যাওয়ার জন্য হাঁটুর কার্টিলেজ যেটা থাকে ভেতরের আবরণী সেটা ক্ষয় হতে শুরু করেছে এবং হাড়ে হাড়ে ঘর্ষণ হচ্ছে, উনি হাঁটতে গেলে বা নিচে বসতে গেলে সেক্ষেত্রে সেটা অস্টিওআর্থ্রাইটিস। তো উনি যে দীর্ঘমেয়াদীভাবে ডাইক্লোফেনাক গ্রহণ করছেন, এটা কিন্তু একটা তীব্র মাত্রার ব্যথানাশক ঔষধ এবং এটি কিন্তু ব্যথানাশ করে বটে, বাট এটি যে আমরা যে বললাম যে পায়ের তালুর আবরণীর প্রদাহ হয়েছে সেটি কিন্তু আপনার পূর্ণ মাত্রায় নাশ করবে না। এবং সেক্ষেত্রে কিন্তু বাড়তিভাবে ওনার কিডনি বা লিভার, বিশেষ করে কিডনি জটিলতায় দীর্ঘমেয়াদী কিডনি বৈকল্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তিনি বলছিলেন তিনি দুবেলা গ্রহণ করতেন, এত পেইনফুল একটা সেক্ষেত্রে এখন সাধারণত আমরা যেটা করি যে আমরা ওই সাধারণত এই যে প্লান্টার ফাসাইটিস রোগের আধুনিক চিকিৎসার একটা নমুনা আপনাকে দিচ্ছি। সেটি হলো যে রক্তরস আমরা সংগ্রহ করি, রোগীর নিজেরই রক্তরস, সেটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা বা অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস। এটা সংগ্রহ করে এটার মধ্যে কিছু প্রোটিনস থাকে, সেই প্রোটিনটা আমরা ইনজেকশনের মাধ্যমে ওই পায়ের তালুর মধ্যে প্রবেশ করে স্পেসিফিক জায়গা আছে, সেটা স্পেশালিস্ট নির্ধারণ করেন। তো সেক্ষেত্রে সেই জায়গায় দিলে ওই প্রোটিনগুলো ওই পায়ের তালুর যে প্রদাহটা সেটা একদম সম্পূর্ণ নাশ করে দেয়। সেক্ষেত্রে ওনাকে আর কোনো এই ডাইক্লোফেনাক বড়ি এটা গ্রহণ করতে হবে না। আচ্ছা, তো উনি যে বিষয়টি গ্রহণ করছেন নিশ্চয়ই এটির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং আপনি যেমনটি বলছিলেন যে অত্যাধুনিক যেহেতু চিকিৎসা রয়েছে তাই এসব রোধে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং অত্যাধুনিক চিকিৎসা গ্রহণ করা জরুরি। স্যার, ওনার এই সমস্যাটির সাথে আরও একটি সম্পৃক্ততা রয়েছে, যেমন অনেকের দেখা যায় বয়োজ্যেষ্ঠ বাবা মা হাঁটু ব্যথায় ভুগছেন দীর্ঘমেয়াদী। হাঁটু ব্যথাগুলো নিয়ে আমরা কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্নটা করুন। রহিমা খাতুন, বয়স? জি রহিমা খাতুন, আপনার বয়স কত, কি সমস্যা বলুন? আমার 62 বছর বয়স। জি জি। আমি দীর্ঘদিন যাবত রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি। আচ্ছা। তো আমি সালাদিন আর নদিয়া ট্যাবলেট খাই। বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরে এটা চলছে, কিন্তু আমার হাতটা শক্ত হয়ে আছে, হাঁটতে নিলে মনে হয় পড়ে যাবো এরকম। আবার ব্যথাও হয়, হাতের কোনোই দুইটা আটকে যাচ্ছে, ইনজেকশন দিয়েছিলাম দুইটা, এরপর আটকা হয়ে আছে। জি, এই মুহূর্তে আপনাদের সমস্যাটি সমাধানের করণীয় একটু জানতে চাচ্ছেন, তাই তো? আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার, আচ্ছা, উনি অ্যাকচুয়ালি দুটো সমস্যা আক্রান্ত। একটা হচ্ছে প্রথমত দীর্ঘমেয়াদী যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর আমি কিছুক্ষণ আগে বললাম যে হাঁটু ব্যথা হচ্ছে হলো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে থাকতে একটা হচ্ছে রোগের কারণে, একটা হচ্ছে বয়সের প্রভাব। তো দুটো মিলিয়ে ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে বা হাঁটুর ভেতরের যে কার্টিলেজটা থাকে বা আমরা বলি তরুণাস্থি, সেটি কিন্তু তরলটা চলে যাওয়ার ফলে ঘর্ষণজনিত কারণে চলে গেছে। তো এখানেও আমরা যেটা বলি যে যেটা উনি বলেছেন যে সালফাসালাজিন এবং উনি লেফলুনোমাইড খাচ্ছে, নদিয়া খাচ্ছে, এটা অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ঔষধ। এটা শুরু থেকে এটা ভালোই কাজ করে, কিন্তু একটা পর্যায়ে যদি দীর্ঘমেয়াদীভাবে খাওয়া হয় এটা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে খুব তীব্রভাবে দমন করে, তার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে। ওই জায়গাতেই আমরা বললাম যে আধুনিক চিকিৎসার যে প্রয়োজনীয়তার বিষয়টা, বা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে স্টেম সেলটা তার রক্তের যে টি সেল যেটি ব্যথা উৎপাদনের সাথে সংযুক্ত সেটিকে শুধুমাত্র নাশ করবে, জেনারেলাইজডভাবে সম্পূর্ণ রক্তের টি সেলগুলোকে ব্লক করবার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে তিনি এটাকে বিবেচনা করতে পারেন। আরেকটি যেটা বলা হচ্ছে যে ওনার হাঁটুর ব্যথা, এটাতেও আমরা যেটা দেখেছি যে হাঁটুর কার্টিলেজটা যখন চলে যায় তখন দুই হাড়ের মধ্যবর্তী একটা তরল থাকে, সেটা লুব্রিকেশন বা একটা তরল প্রতিরোধী একটা থাকে, সেটা থাকে না। সেক্ষেত্রে তখন ঘর্ষণ হতে হতে ওখানে ব্যথা উৎপাদন ঘটে, উনি সিঁড়ি ভাঙবে বা চেয়ারে বসবে, হোয়াটএভার ইট ইজ। এই যে আমি দৈনন্দিন জীবনে যে ওনার যে সমস্যাগুলো হবে, হাঁটু ব্যথা কিন্তু বেড়ে চলবে। তো সাধারণভাবে উনি যেটা বলেন যে ইনজেকশন দিয়েছেন, ওটা কিন্তু স্টেরয়েড ইনজেকশন। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে হাঁটু ছবি তুলে দেখা হয়, এক্সরে বা এমআরআই করে দেখা হয় যে কি মাত্রার অস্টিওআর্থ্রাইটিস, এটি কি দ্বিতীয় ধাপের না তৃতীয় ধাপের না চতুর্থ ধাপের। তো যে ধাপ রয়েছে সেই অনুযায়ী যদি প্রাথমিক দশায় থাকে তাহলে আমরা সাধারণত অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস, যেটা আমরা বললাম যে আমরা প্লেটলেট রিচ প্লাজমা দিয়ে থাকি হাঁটুর ভেতরে, সেটা আবার কার্টিলেজকে আবার জাগিয়ে তোলে। আর যদি তীব্র ধরনের হয়, তৃতীয় বা চতুর্থ দশার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মেজেনকাইমাল স্টেম সেল বা আমরা যেটা বলছি সাধারণ বাংলায় স্টেম সেল, সেটি আমরা হাঁটুর মধ্যে প্রবেশ করালে ওটা কিন্তু কার্টিলেজটাকে আবার রিজেনারেট করতে পারে। তো কার্টিলেজ
কার্টিলেজ রিজেনারেশন হলে ওখানে অটোমেটিক আবার ওখানে হাইলুরোনিক জেলি তৈরি হবে এবং ঘর্ষণটা হবে না। ঘর্ষণ না হলে দুই হাঁটুর মধ্যে যে হাড়ের মধ্যে যে ব্যথা উৎপাদনকারী যে ঘর্ষণ সেটি চলে গেলেই কিন্তু আর হাঁটুর ব্যথা থাকবে না। তো এটাই হলো আধুনিক চিকিৎসার একটা জায়গা, অন্যতম মাধ্যম। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম যে বয়োজ্যেষ্ঠ বাবা মারা দেখা যায় নামাজ পড়তে গিয়ে হাঁটু ভাঁজ করতে পারছে না, এবং প্রতিনিয়ত কিন্তু এই প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে। আমাদের দেশে মসজিদগুলো তো আমরা লক্ষ্য করছি চেয়ারের মাত্রা বেড়ে গিয়েছে, চেয়ারে বসে নামাজ আদায় করছে। বাসার ক্ষেত্রেও তাই, বয়স 40-70 প্রত্যেকটি বাবা মাকে দেখা যায় যে আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, চেয়ারে নামাজ পড়তে হচ্ছে। এবং তারা যখন চিকিৎসকের শরণাপন্ন হয়, চিকিৎসক বলে থাকেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট একটি সার্জারি করা প্রয়োজন। যেহেতু সার্জারির প্রতি ভীতি আমাদের সকলেরই রয়েছে, তাই সকলে খুব একটা আতঙ্কের জায়গা থেকে সার্জারিতে যেতে চান না। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই অত্যাধুনিক অন্য কোনো চিকিৎসা পদ্ধতির পরামর্শ দেবেন। একটু জানতে চাইবো যে এই চিকিৎসাটি আসলে কিভাবে করে থাকেন এবং সফলতার হার কিরকম? জি, হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ধরুন যে যদি প্রাথমিক দশায় যদি কোনো অস্টিওআর্থ্রাইটিস থাকে, যেটা আপনি বলছেন যে নামাজ পড়তে গেলে চেয়ারে বসতে হচ্ছে বা তাকে হাঁটু গেড়ে বসতে পারছে না, এটা মূলত একদিনে হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ক্রনিক প্রসেস। তো এই প্রসেসটা ধরুন যে 5, 7, 10 বছর ধরে চলে, এবং প্রাকৃতিক নিয়মে দেখা গেছে যে 35 বছর বয়স যখন একটা মানুষের হয় তার কিন্তু ভেতরের তরলটা ন্যাচারালি কমতে শুরু করে। তো আমরা যেটা দেখেছি যে যদি তিনি যদি 35 বছর বয়সের মানে পরে উনি ব্যথা অনুভব করুন আর না করুন, অনেক সময় আমরা স্ক্রিনিং করি যে অ্যাকচুয়ালি তার অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়েছে কিনা, আর্লি দশা, যেটা ধাপ 1 বা ধাপ 2, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা দেখতে পারি যে সাধারণ হাইলুরোনিক জেলি প্রতিস্থাপন থেকে শুরু করে যদি আমরা যেটা বললাম যে অনুচক্রিকা সমৃদ্ধ রক্তরস যদি আমরা প্রথমেই এই লক্ষণের শুরুতেই যদি আমরা প্রারম্ভেই যদি আমরা এটা দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এই যে দৈনন্দিন জটিলতা সেটা কিন্তু হয় না। তদুপরি দেখা যায় যে অনেক রোগী জানছেন না বা তারা একটা অ্যাডভান্সড স্টেজে নিয়ে এসেছেন, যেটি আপনি বললেন যে জয়েন্ট রিপ্লেসমেন্টকে বাধ্যতামূলক করে দিচ্ছে বা জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা বলা হচ্ছে। তখন যেটা দেখা যায় যে আমরা তাকে এমআরআই করি, এমআরআই করে দেখা যায় যে তার হাঁটুর মধ্যে কার্টিলেজ অবশিষ্টাংশ আছে কিনা বা কার্টিলেজ তৈরির সুযোগ আছে কিনা সেটা আমরা দেখি, এবং দেখার পরে সেখানে দুটো জিনিস দেখা হয় যে শুধু কি কার্টিলেজের অভাব নাকি সেখানে লিগামেন্টের প্রবলেম বা হাঁটুর মধ্যে দুই হাড়ের মাঝখানে একটা কচকচে থাকে সেটার প্রবলেম, মানে আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে নাকি শুধু সাধারণ অস্টিওআর্থ্রাইটিস, ডায়াগনোসিস করা জরুরি এমআই এর মাধ্যমে। এটা হ্যাঁ, তো সেটা এমআরআই বা আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে শুধু সাধারণ অস্টিওআর্থ্রাইটিস কিনা, যা শুধুই হাঁটুর ক্ষয়, নাকি সেখানে আনুষঙ্গিক কোনো জটিলতা আছে। যদি দেখা যায় যে সাধারণ হাঁটুর ক্ষয় রয়েছে, সেটা গ্রেড 3 বা গ্রেড 4 হলে সেখানে কিন্তু আমরা মেজেনকাইমাল স্টেম সেল প্রয়োগ করছি, এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং যেটা 6 মাস বা তার থেকেও বেশি সময় ধরে রোগীকে ফলো আপের পরে আবার পুনরায় এমআরআই করে দেখা গেছে যে স্টেম সেল প্রয়োগ করলে সেখানে আবার কার্টিলেজ তৈরি হয়। কার্টিলেজ তৈরি হলে কিন্তু ঘর্ষণটা থাকছে না, তার ফলে তার গ্রেড 4 হলেও সেক্ষেত্রে তার অস্থিসন্ধি প্রতিস্থাপন থেকে সে বেরিয়ে আসতে পারছে। আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্টেম সেল 2-3 রকমের হতে পারে। যদি দেখা যায় যে শুধু সাধারণ অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ, তো কোনো আনুষঙ্গিক কোনো ইনজুরি যেমন লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস ইনজুরি বা এসবের ভিতরে কোনো আদার্স কোনো জটিলতা নেই, আমরা সাধারণত আম্বিলিকাল কর্ড এমএসসিটা ইউজ করি, যেটা নাভিরজ্জু বলা হয়। নবজাতক শিশু জন্মলাভের সময় যে নাভিরজ্জু থেকে যে স্টেম সেল সংগ্রহিত করা হয়, যেটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড স্টেম সেল, সেটি প্রয়োগ করা হয়। তবে যদি আনুষঙ্গিক জটিলতা থাকে সেক্ষেত্রে কিন্তু রোগীর নিজের শরীর বলতে নিজের বোন ম্যারো বা অস্থিমজ্জা অথবা চর্বি, পেটে যে মেদভুঁড়ি থাকে বা চর্বিজাত যে স্টেম সেল, সেটিও আমরা প্রয়োগ করছি বা করে সফলতা পেয়েছি। তো সেক্ষেত্রে সেটা অ্যালোজেনিক হতে পারে, আবার অটোলোগাস আমরা বলছি যে রোগীর নিজের শরীরে থেকে সংগ্রহিত স্টেম সেল, সেটিও প্রয়োগ করা যেতে পারে। এটা স্পেশালিস্ট চিকিৎসকই ডিসাইড করে যে অ্যাকচুয়ালি তার কী প্রকৃতির অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথার প্রকৃতিটা কী বা এটা কতটুকু জটিল আকার ধারণ করেছে, সেটার উপরে আমরা স্টেম সেলের ধরনটা নির্ধারণ করি। আচ্ছা, যেহেতু স্যার এটি সম্পূর্ণ একটি নতুন চিকিৎসা পদ্ধতি, তাই অনেকেই বিষয়টি সম্পর্কে তো অনেক ভালো জানেন না, তাই অনেকেই জানতে চান যে আসলে এটিতে কতটুকু ব্যয়বহুল কিংবা খরচ সাপেক্ষ কিনা, বিষয়টি জানবো। একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি, রচনারা। আমার অনেকদিন থেকে মেরুদণ্ড, হাঁটু, মাজার সমস্যা, 12 সালের পর থেকে আমি কিন্তু একজন হাড় ডাক্তার কুমিল্লাতে দেখাতেছি, ওষুধ খাইতেছি। তো ওষুধ যতদিন খাই অতদিন একটু কম থাকে। ওই যে রমজানের দিন থেকে আমার হাঁটুতে হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, মানে পা উঠে পা দিতেই পারতেছি না, 2 পায়ে। তার মধ্যে আবার ডাক্তারের কাছে গেছি, কিছুদিন ওষুধ খাইছি, খাওয়ার পরে একটু কমছে। এখন আবার মানে আবার ডাক্তার একটা ইঞ্জেকশন আমাকে দিচ্ছে, যে বলছে যে আপনার হাতটা শক্ত হবে, 5,500 টাকা ইঞ্জেকশনটার দাম বলছিল দেওয়ার জন্য। তো দিব আমি ইঞ্জেকশনটা,
এখন আমি আবার হাঁটতে পারতেছি না, আমার ওজনও একটু হাঁটিয়ে আমি 68 নিয়েছিলাম, বা আবার ওজন আমার 80 কেজির উপরে। এখন আমি না খেয়েও আমি স্বাস্থ্য কমাতে পারতেছি না, আমি কি করবো আমি বুঝতেছি না। জি দর্শক, আপনি ওজনটাকে কোনোভাবে কমাতে পারছেন না, তাই তো? আমার করণীয়টা কি? জি, ওজনটাকে কোনোভাবে কমাতে পারছেন না? জি 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 জি, আপনি ইনজেকশন গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আপনার অত্যাধুনিক চিকিৎসা কি রয়েছে আমরা জানাবো, আপনি সাথেই থাকুন। স্যার, উনি যেমনটি বলছিল উনি দীর্ঘদিন ধরে সাফার করছে। তো আসলে ওনার এই অস্টিওআর্থ্রাইটিসটা দীর্ঘমেয়াদী থাকার একটা অন্যতম কারণ হচ্ছে অধিক ওজন। ঠিক আছে, তো ওজন তো আসলে রাতারাতি কমানো সম্ভব না, এটা একটা মেটাবলিক প্রসেস। এটার জন্য যদিও আমরা এখন আধুনিক চিকিৎসায় বিভিন্ন ওষুধ, আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কম আছে এমন ওষুধ দিয়েও আমরা চিকিৎসা করছি। তো হাউএভার যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হলো যে ওনার এই ওজনের সাথে আমরা অস্টিওআর্থ্রাইটিসের একটা সম্পর্ক থাকলেও আমরা দেখেছি যে সাধারণভাবে উনি যেটা বললেন যে 5,500 টাকার ইনজেকশন গ্রহণ করেছেন, এটা অ্যাকচুয়ালি হাইলোরনিক জেলি। তো হাইলোরনিক জেলি যখন হাঁটু ব্যথার একটা দশা আছে যে কোন দশাতে প্রবেশ করালে সেটা সর্বোচ্চ উপকার দিতে পারে, তো যেটা উনি বললেন যে ওষুধ খাওয়ার পরে আবার চলে আসে, সেটা সেই দশা অতিক্রম করেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হাইলোরনিক জেলি প্রবেশ করালে সর্বোচ্চ মাস 6 বেশি ওনার লক্ষণাদি থেকে মুক্তির সম্ভাবনা নেই। তো যখন কার্টিলেজটা চলে যায়, কার্টিলেজটা চলে গেলে তখন সেখানে হাইলোরনিক জেলি দিলে সাধারণ একটা পর্দা তৈরি করে, কিন্তু ওই হাইলোরনিক জেলিটা গলে গেলে আবার কিন্তু হাড়ে হাড়ে ঘর্ষণ হবে। তো সেক্ষেত্রে যেটা বেসিক প্রবলেম সেটা কিন্তু রয়ে গেল। সেক্ষেত্রে আপনার মেজেনকাইমাল স্টেম সেল যদি প্রয়োগ করার সুযোগ থাকে বা যদি স্ট্রাকচারাল যদি অন্য জটিলতা থাকে, সেটা এমআর এর মাধ্যমে জেনে নিয়ে বোন ম্যারো বা অ্যাডিপোস মানে চর্বিজাত স্টেম সেল, যেটি আমরা মানে আমরা চয়েস করি না কেন, তো ওটা দিলে সেক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে আমরা কার্টিলেজটা তৈরি হয়। তো কার্টিলেজটা তৈরি হলে তখন দুই হাড়ের মাঝে একটা ব্যবধায়ক হয়, তখন দেখা যায় সেটা ঘর্ষণ হচ্ছে না, আলটিমেটলি বেসিক প্যাথোলজিটা বা রোগটি নির্মূলের দিকে এগোচ্ছে। আদারওয়াইজ কিন্তু ওনার দেখা যাবে যে জটিলতাটা বাড়বে বা সময় অনুযায়ী উনি একটা স্বল্প মেয়াদী সমাধান পাবেন, দীর্ঘমেয়াদী নয়। নিশ্চয়ই। আপনি যেমনটি বলছিলেন যে ক্ষেত্রে টার্গেটেড থেরাপি বা স্টেম সেল থেরাপি কার ক্ষেত্রে কোনটি নেওয়া প্রয়োজন এবং সেটি কতদিন নিতে হবে, এবং সেক্ষেত্রে ব্যয়বহুল কিনা, আমরা সবার আগে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যয়বহুল কিনা এটা চিন্তা করি, এবং অনেকেই ইনজেকশন নিচ্ছে ক্রমাগত মাসে 2 বার কিংবা 6 মাসে 1 বা 2 বার, এতে করে কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে। বা দীর্ঘমেয়াদী যারা ওষুধ গ্রহণ করছে ব্যথানাশক, এই ওষুধগুলোর যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ওষুধগুলো কিন্তু কিছুটা খরচ সাপেক্ষ। নিঃসন্দেহে আপনি ভালো বলেছেন। আমি একটু বলবো যে এখানে হেলথ ইকোনমিক্সে আসার আগে আমি একটু, আপনি যেটা বললেন যে কি ধরনের স্টেম সেল আমরা কখন প্রয়োগ করি, যেমন ধরুন আমরা প্রথমে খেয়াল করি যে সমস্যাটা কি শুধুই একটা পার্টিকুলার অস্থিসন্ধি নাকি এটা জেনারেলাইজড, মানে বাতের কারণে, বাত রোগের কারণে হচ্ছে। যদি লোকালাইজড হয় বা কোনো একটা পার্টিকুলার অস্থিসন্ধি হাঁটুতে হয়েছে বা শোল্ডারে হয়েছে, হোয়াটএভার ইট ইজ, যদি ওইটা হয় তা সেক্ষেত্রে আমরা ওই পার্টিকুলার অস্থিসন্ধিতে আমরা স্টেম সেলটা প্রয়োগ করি, এবং সেটা বয়স এবং ওই যে বললাম যে এমআরএ দেখা যাবে যে বাড়তি কোনো জটিলতা আছে কিনা। যদি দেখা যায় যে তার এটা লিগামেন্ট জটিলতা আছে বা মেনিসকাস জটিলতা আছে, আমরা সাধারণত রোগীর নিজের বোন ম্যারো থেকে সংগ্রহিত স্টেম সেল প্রয়োগ করাটা যৌক্তিক বেশি। সেক্ষেত্রে রোগীর বয়স 65 বা তার নিচে হতে হবে। আর যদি দেখা যায় যে রোগীর বয়স 65 বা তদূর্ধ্ব, সেক্ষেত্রে আমরা সাধারণত চর্বি জাত যে আমরা বলি অ্যাডিপোস স্টেম সেল, সেটি সংগ্রহ করে প্রয়োগ করা যায়। আর যদি দেখা যায় যে স্ট্রাকচারাল জটিলতা তেমন নেই বা রোগীর বয়সটা 65-র বেশি, সেক্ষেত্রে আমরা যেটা বলেছি যে নাভিরজ্জু থেকে সংগ্রহিত স্টেম সেল, যেটা আমরা বলেছি আম্বিলিকাল কর্ড স্টেম সেল, যেটা অ্যালোজেনিক বলা হচ্ছে, কিন্তু এটা আমরা হাঁটুর মধ্যে প্রয়োগ করে সেটাকে আমরা ওই কার্টিলেজ তৈরির জন্য আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গাইডলাইন। আর আরেকটা যেটা বললাম, যদি জেনারেলাইজড বাত হয়, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা লুপাস, যেখানে আপনার কোনো পার্টিকুলার অস্থিসন্ধি না, পুরো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থারই একটা জটিলতা, তখন যেটা দেখা গেছে, আমরা যেটা বলেছি যে শিরাপথে রক্তের সাথে আমরা স্টেম সেলটাকে আমরা প্রয়োগ করে থাকি, পার্টিকুলার কোনো অস্থিসন্ধিতে নয়। আমরা সেটা স্টেম সেলটা ইন্ট্রাভিনাসলি প্রয়োগ করে থাকি, সেটা ওই রোগ প্রতিরোধ ব্যবস্থার ওই যে টি সেলগুলো, মানে অস্বাভাবিক রোগ উৎপাদনকারী যে টি সেল আছে, সেগুলোকে তারা দমন করার মাধ্যমে ব্যথাটা নাশ করে। এটা হচ্ছে সিস্টেমিক থেরাপি, আমরা যেটা বলছি যে শিরাপথে প্রয়োগ। তো এই দুইভাবে প্রয়োগ করে থাকি। আর আপনি যে সম্পূরক যে প্রশ্নটি করেছেন সেটা হলো যে ব্যয়টা, তো এইখানে আমরা যেটা বলতে চাই যে দীর্ঘমেয়াদী যে ব্যথানাশক ওষুধ গ্রহণ করার জন্য যে ওনার যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বা ওনার যে সাধারণ জীবনযাত্রার যে জটিলতা আসছে,
আসছে, বা আনুষঙ্গিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন ধরুন যে কিডনি বা লিভার জটিলতা যদি একবার পেয়ে বসে বা হৃদরোগ যদি একবার পেয়ে বসে, সেটি কিন্তু অনেক বেশি ব্যয় সৃষ্টি করবে। তো সেই তুলনায় আমরা যে স্টেম সেলের যে বাংলাদেশে বর্তমানে যে প্রয়োগ বিধি অনুসারে যে খরচ নির্ধারিত হয়েছে, সেটি কিন্তু এশিয়া এবং পার্শ্ববর্তী যে আমাদের ভারত, থাইল্যান্ড বা অন্যান্য যে সম ক্ষমতা সম্পন্ন দেশগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বলবো যে বেশ কম। এবং যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে ভারতের তুলনায় কিছু ক্ষেত্রে কিন্তু অর্ধেক বা সমপর্যায়ের। আবার ধরুন যে যদি আমরা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দিকে চিন্তা করি বা আমাদের এশিয়াতে আমাদের বাংলাদেশের একটা বৃহৎ রোগীর ধারা কিন্তু থাইল্যান্ডের দিকে যায়, তো সেই তুলনায় কিন্তু 1/3 বা 1/4। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলবো যে ওনার যে আনুষঙ্গিক যে চিকিৎসা ব্যয়ের যে সম্ভাবনা বা দীর্ঘমেয়াদী কোনো অঙ্গহানির জটিলতা, সেটিকে যদি আমরা নিরীক্ষে নিই এবং একই চিকিৎসা ওনাকে অন্য কোনো জায়গায় কতটুকু ব্যয় নিতে হবে, সেই দুটো তুলনা করলে আমরা বলবো যে এটি সামর্থ্যের মধ্যে ওনারা নিতে পারবেন। নিশ্চয়ই। জি, হ্যাঁ। এবং স্যার এই ব্যয়ের বিষয়টি মাথায় না রেখে উন্নত চিকিৎসা করে যদি একটু ভালো থাকা যায়, এই বিষয়টিকে নোটিশ করাটা অত্যন্ত। এখানে একটা বিষয় ভালো আমি বলতে চাই যে টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চে এটা একটা সরকারি আমরা সুবিধা দিতে পারি, একটা বিশেষ এখানে গবেষণার একটা সুযোগ থাকার জন্য আমরা হাঁটু ব্যথার রোগীদের ক্ষেত্রে আমরা একটা বিশেষ প্রাইসে প্যাকেজে আমরা এটা দিতে পারি। তো সেটি আমি বলবো যে রোগীদের জন্য সুলভ। স্যার জানবো, একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে। জি, আমি আবু হোসেন বলছিলাম কুষ্টিয়া থেকে। আমার বয়স 40 বছর। আমি প্রায় 1.5 বছর যাবত বাম পায়ে হিপ জয়েন্টে পেন অনুভব করছি। আমি ডাক্তারও দেখিয়েছি, আমি আপনার ওই যে ক্যালসিয়াম জাতীয় কিছু ওষুধ খেয়েছি, কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না আর কি। আমি একটা এমআরআই রিপোর্ট করেছি, ওখানে লেখা আছে যে ম্যারো এডিমা অফ রাইট ফিমেল ফর্মাল হেড আছে, ফিমোরাল হেড এডিমা আছে। আচ্ছা, কিন্তু আমার পেনটা হলো বাম পাশে। আমি জানতে চাচ্ছি এডিমাটা কেন হয় এবং এর ট্রিটমেন্টটা কি, এবং বাম পাশে পেন করলে ডান পাশে এডিমা হলে বাম পাশে পেনটা করে কিনা, এটাই। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আমাদের সাথেই থাকুন স্যার, আমরা বিষয়টি নিয়ে কথা বলবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, টটিসেল হেলথ এবং রিসার্চ স্বাস্থ্যের সঙ্গে অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। আমরা বিরতির একজন দর্শকের ফোন নিয়েছিলাম, তিনি বলছিলেন তার হিপ জয়েন্টে পেইন এবং এমআরআই করিয়েছেন। এমআরআই করিয়ে ওনার রাইট আর লেফট সাইডে একটি ইডিমা ডেভেলপ করেছে, উনি সেটি নোটিশ করেছেন। এবং এই ইডিমাটি ঠিক কি কারণে, ইডিমা কেন হতে পারে একজন মানুষের জয়েন্টে, উনি এই বিষয়টি নিয়ে শঙ্কিত। আচ্ছা, এটা আসলে হিস্ট্রিটা তো পূর্ণাঙ্গ হয়নি, তো সম্ভাবনাগুলোর কথা বলি। তো যেটা উনি বলেছেন যে ওনার বাম দিকে ব্যথা, কিন্তু এমআরআইতে দেখাচ্ছে যে ওটা ডান দিকে ইডিমা হয়েছে। মূলত ইডিমা হতে পারে একটা ইনফেকশনের কারণে, আমরা অনেক সময় বলি সেপটিক আর্থ্রাইটিস, যেটা বলে যে জয়েন্ট ক্যাভিটিতে ইনফেকশন হয়েছে। তো ইনফেকশনের কারণ থাকতেও পারে, নাও থাকতে পারে। আরেকটা কারণ হতে পারে যে ওনার আগে থেকে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা কটিবাত ছিল, সে কারণে যেটা উনি বাম দিকে বা ডান দিকে যে কোনো দিকেই ব্যথা অনুভব করতে পারেন, কিন্তু বাম দিকে ব্যথা অনুভব করলেও যেহেতু স্পন্ডাইলো আর্থ্রাইটিস কিন্তু যে কোনো অস্থিসন্ধিতে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইডিমাটা ডান যে হিপ জয়েন্ট বল, আমরা বলি যে এটা ফিমোরাল একটা বল থাকে, বলটা কাপের মধ্যে এটা ঘোরে। তো যদি না ঘুরতে পারে, ওখানে একটা প্রদাহ তৈরি হয়, তখন সেখানে পানি জমে। এই পানি জমলে সেটাকে আমরা ইডিমা বলি। সেই ডান হিপ অস্থিসন্ধিতে ওনার পানি জমেছে, তো সেটা ওই প্রদাহজনিত বাতের কারণেই হয়েছে। তো সে কারণে উনি একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিলে উত্তম। সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন স্পন্ডাইলো আর্থ্রাইটিসে এটি হবার একটি শঙ্কা রয়েছে, একটু জানতে চাই স্পন্ডাইলো আর্থ্রাইটিস আসলে কি, এটি হলে কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? জি, ধন্যবাদ। স্পন্ডাইলো আর্থ্রাইটিস আসলে 4 রকমের আছে। এটা হলো বাংলায় আমরা বলি কটিবাত। তো সাধারণত যেটা দেখা গেছে, এটা মূলত পুরুষদের একটা রোগ, মানে মহিলাদের যে হতে পারে না তা নয়, তবে এটা দেখা গেছে যে জেনেটিক প্রিডিসপোজিশন, এটা বিশেষ জিন HLA-B27, এটা পুরুষদের মধ্যে বেশি বহন করার প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে এটা ওনাদের বেশি দেখা যায়। তো দেখা গেছে যে এটা ব্যথাগুলো উৎপাদনের স্থান হবে মেরুদণ্ডের, এবং মেরুদণ্ডের মূলত দেখা গেছে সব রোগীর ক্ষেত্রে না, অধিকাংশ রোগীর ক্ষেত্রে কোমর
অংশে লাম্বার অংশে ব্যথা উৎপাদনের প্রবণতাটা বেশি হয় এবং এটা কাজ করলে দেখা যাচ্ছে মুভমেন্ট করলে সাঁতার দিলে চলে যায়, কিন্তু বিশ্রামে থাকলে রাতে ঘুমিয়ে থাকলে বা সকালে ওঠার সময় কোমরে ব্যথা দেখা দিতে পারে। ঠিক আছে, যেটা মেকানিক্যাল পেইনের বিপরীত, যেখানে বিশ্রাম করলেই ভালো লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা প্রদাহজনিত বা ইনফ্লামেটরি পেইন। এবং আমরা যেটা বললাম যে 4 রকমের, একটা সাধারণ কটিবাত আছে, আরেকটা ধরুন যে চর্মরোগজনিত কটিবাত আছে, যে দীর্ঘমেয়াদী ধরুন সোরিয়াসিসে আক্রান্ত, এই সোরিয়াসিস জনিত কটিবাত হতে পারে, আমরা বলছি সোরিয়াটিক বাত। আরেকটি হতে পারে দীর্ঘদিন ধরে মলত্যাগের কোনো জটিলতা মানে আছে কিনা, যেমন ধরুন যে আমাশয়, আমরা বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অকারণেই মলত্যাগের প্রবণতা থাকে, এই মলত্যাগজনিত জটিলতাও বাত হতে পারে, সেটাকে বলা হয় আমরা বলি এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। আরেকটা হতে পারে বিশেষ কোনো ইনফেকশন হয়েছিল, ধরুন ডেঙ্গু হয়েছিল, চিকুনগুনিয়া হয়েছিল, কোভিড হয়েছিল বা কোনো গনোরিয়া হয়েছিল, হ্যাঁ শরীরে কোনো একটি ইনফেকশন ডেভেলপ করেছিল, সেটার কারণে ইনফেকশন চলে গেছে, ইনফেকশন হয়ে চলে গিয়েছে, ইনফেকশনের পরবর্তী কোনো সময় এই বাতের আক্রমণ হতে পারে। এই 4 ধরনই আপনার হচ্ছে এই কটিবাত বা স্পন্ডাইলোবাতের। স্যার এদের বহিঃপ্রকাশটা কিভাবে হয়? এটা মূলত দুইভাবে হতে পারে, যদিও নামে কটিবাত, এটা একটা মিসনোমার। সবারই যে কোমরে ব্যথা হবে এটা বাধ্যতামূলক নয়, অনেকের ঘাড়ে হতে পারে, মেরুদণ্ডের তো অংশ ঘাড় আছে, কোমর আছে, যে কোনো জায়গায় হতে পারে। আবার ধরুন যে হাতের গিটে ব্যথা হতে পারে, হিপ জয়েন্টে ব্যথা হতে পারে, পায়ের গিটে ব্যথা হতে পারে, অথবা জীবনে কোনোদিন কোমর ব্যথা হয়নি এরকম আছে, হ্যাঁ, কিন্তু তার কটিবাত ডায়াগনোসিস হয়েছে কটিবাত। কারণ কি, ওটা বলে পেরিফেরাল, মানে বাইরে হয়েছে। তো সেটা ওই বিশেষজ্ঞ চিকিৎসক যে বললাম যে রোগ নির্ণয়ের কিছু ধাপ আছে, সেটা আমরা ইমেজিং করলে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কটিবাত, কিন্তু জীবনে কোনোদিন কটি ব্যথা মানে কোমর ব্যথা হয়নি, এরকমও আছে। হ্যাঁ, তো আবার ধরুন যে চর্মরোগজনিত বাত, যেটা বললাম সোরিয়াসিস, জীবনে তার চর্মরোগের কোনো ছিটে ফোটাও নেই, কিন্তু সোরিয়াটিক বাত হয়েছে। এটা বিশেষ এমআরআই ক্রাইটেরিয়া বা আমরা বলি যে এক্সরে ক্রাইটেরিয়া দেখে আমরা বলি যে কোন রোগের কি নাম হবে। একদমই, এক্সরে কিংবা এমআরআই করা কখন জরুরি এবং কোন বিশেষজ্ঞ চিকিৎসকরা করাতে পারেন জানবো। একজন দর্শক অপেক্ষা করছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছিলাম খুলনা থেকে। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমি শুনছি আপনাকে। আসলে প্রশ্ন হচ্ছে, আমার মা হাত প্রচন্ড ব্যথা, উনি আসলে বসতে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না, আর আসলে হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছে। ওনার মনে হচ্ছে যে তার পায়ের রগগুলো সব কেমন হয়ে আছে, মানে খুব যন্ত্রণা। এখন কি করলে আসলে, এখন আমরা কোনো চিকিৎসা ব্যবস্থা নেইনি, কিছু করিনি, এখন কি করণীয়, আসলে কি করা যায়? এই যে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করছে, কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি এখন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এখনো কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়নি। ঠিক আছে, জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। আচ্ছা, উনি যেটা বলেছেন এটা মূলত একটা যেটা আছে, এটা হলো হয় কটিবাত আছে, দুটো অপশন, একটা হচ্ছে যেহেতু এটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না এখন, সেটা হচ্ছে কটিবাত আছে, অথবা কটিবাত জনিত কারণে কোমরের ডিস্কটা সরে গেছে, এটা বলে পিএলআইডি। তো যেহেতু উনি বলেছেন যে পায়ের রগগুলো কেমন করে, তো এটা পিএলআইডিতে দেখা যায় যে কটিবাত থাকলেও অনেক সময় ডিস্কটা ফুলে ওঠে এবং এটা সরে যায়, এবং যে স্নায়ু থাকে স্নায়ুকে চাপ দেয়, তখন পায়ের রগে অনুভূতি অস্বাভাবিক অনুভূতি হয়, এটাকে তখন আমরা বলি পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। তো ওনার আইদার স্পন্ডাইলোবাত অথবা ডিস্ক প্রোলাপস দুটো যে কোনো একটি আছে, উনি একজন ভালো অর্থোপেডিক্স ডক্টর অথবা রিউমাটোলজিস্টের পরামর্শ নিলেই উত্তম হবে। আচ্ছা, তো এই যে স্যার উনি যে জটিলতায় ভুগছে, এটি অবশ্যই শনাক্তকরণ করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে সাফার করছে, মাকে নিয়ে শঙ্কিত, কিন্তু কোনো চিকিৎসক দেখাচ্ছেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে এমন অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা দীর্ঘদিন সাফার করছেন, শরীরে নানা যন্ত্রণা ভোগ করছেন, দেখা যাচ্ছে একটি বাত ব্যথা থেকে আরেকটি বাত ব্যথা ডেভেলপ করেছে, যেমনটি আজকের আপনার তথ্যের মাধ্যমে আমরা জানলাম। কিন্তু বিষয়গুলো নিয়ে কেন শঙ্কিত নয়, সচেতনতার জায়গা আমরা কি করে বৃদ্ধি করতে পারি? সচেতনতার জায়গায় প্রথম হচ্ছে আমাদের জীবন আচরণ বা খাদ্যাভ্যাস, এগুলোতে একটা আমাদের পরিবর্তন আনাটা জরুরি। জীবন আচরণের মধ্যে ওজন যাতে না বেড়ে যায়, মেদভুঁড়ি না হয়, বা আমরা বলি যে উচ্চতা তুলনায় ওজন না বেড়ে যায়, এবং খাদ্যাভ্যাসে অর্গানিক খাদ্য গ্রহণ করা, অকারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা, মাদকাসক্ত না হওয়া, বিশেষ করে অ্যালকোহল, শহুরে জীবনে অ্যালকোহলের মাত্রা বেশি থাকার জন্য বিভিন্ন জটিলতা হচ্ছে। হ্যাঁ, আবার ধরুন যে খাদ্যে রেড মিট বা লাল মাংসের উপস্থিতি যদি মাত্রাতিরিক্ত থাকে, সেটিও এই বাতগুলোকে উৎসাহিত করতে পারে। তো এগুলো একটা প্রতিরোধের জায়গা রয়েছে। এছাড়া যদি দেখা যায় যে যারা এক্সিস্টিং কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না, তাদের হলো রোগটা নির্ণয় করা। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী দীর্ঘদিন ধরে পিএলআইডি বলে চিকিৎসা পাচ্ছেন, কিন্তু তার স্পন্ডাইলোবাত রয়েছে, স্পন্ডাইলোবাতের কারণে পিএলআইডি হয়েছে, সরাসরি নয়। তো এরকম আমরা অনেক দেখেছি যে রোগ নির্ণয়ের কারণে জটিলতা হয়, রোগ নির্ণয়টা না হলে সঠিক চিকিৎসা হবে না। তো রোগ নির্ণয়টা করবেন একজন স্পেশালিস্ট চিকিৎসক, এটা করবেন, তো সেভাবে উপস্থিত হবেন, এবং সেই লক্ষণগুলো, যেখানে আপনার অস্থিসন্ধির ব্যথা
যেখানে হোক না কেন, এটি আপনি দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে খাওয়ার প্রবণতাটা এটা সঠিক নয়, বা স্টেরয়েড কিনে খাওয়ার প্রবণতাটা সঠিক নয়। এটা আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলোকে হানি করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা যেহেতু এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা স্টেম সেল, টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিয়ে এসেছে, এবং স্টেম সেল ব্যতীত অনেক কম খরচেও আমরা বলে থাকি যে অনেক আমরা রিজেনারেটিভ মেডিসিনের অনেকগুলো অংশ রয়েছে, রক্তজাত পদার্থ রয়েছে, আমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, যেগুলো সবগুলোই রক্তজাত, বোন ম্যারো, অস্থি মজ্জা থেকে, চর্বি থেকে, এগুলো কিন্তু মানে অধিকাংশ চিকিৎসা এগুলো আমরা বলবো যে বাংলাদেশের মধ্যে এটা সর্বনিম্ন, মানে তৃতীয় বিশ্বের দেশে সর্বনিম্ন খরচে দেওয়া সম্ভব হচ্ছে। এটা আসলে রোগীদের জন্য একটা বলবো ভালো খবর। নিশ্চয়ই। তো স্যার, এই যে বলছিলেন যে সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে শনাক্তকরণ করা প্রয়োজন, সুনির্দিষ্ট চিকিৎসক কারা বাত ব্যথার জন্য, আমরা কিন্তু অনেকে জানি না সেটি। অনেকে মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে দীর্ঘ সময় পরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাচ্ছেন। একটু যদি আমরা সচেতন করি। দেখুন যে এটা ডিপেন্ড করে যে ব্যথা তো আসলে পেইন মেডিসিন অনেক ভাস্ট একটা সাবজেক্ট। তো পেইন মেডিসিনে ব্যথা নিয়ে তো তারা আসবেন, তো ব্যথার কারণটা ভিন্ন। তো সেক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা যে কোন চিকিৎসকের কাছে যাবেন প্রধানত, এটার জন্য লক্ষণের সচেতনতা। যেমন ধরুন যে যদি এমন হয় যে বিশ্রাম নিলে ব্যথা বেড়ে যাচ্ছে, হাতের বা পায়ের ছোট ছোট গিরাতে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আপনার রিউমাটোলজিস্ট ছাড়া আর আপনার গত্যন্তর থাকবে না। আবার লুপাস হয়ে গেছে, নারীদের বিশেষ বাত লুপাস হয়ে গেছে, আপনার ত্বকে র্যাশ হয়, রোদে গেলে র্যাশ হয়, আপনার গর্ভপাত হয়, আপনার মুখে ঘা হয়, ঠিক আছে, অকারণে গর্ভপাত হয়। তো এগুলো লুপাস হলে আপনার রিউমাটোলজিস্ট ছাড়া আপনার গত্যন্তর থাকবে না। আবার ধরুন যদি কোনো কারণে কোনো ফ্র্যাকচার বা কোনো লিগামেন্টের জটিলতা হয়েছে, লিগামেন্টের জটিলতা হলে আপনি অর্থোপেডিক ডক্টর, রিউমাটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে পেন মেডিসিন যারা ডিল করে, রিউমাটোলজিস্ট, পেন অর্থোপেডিশিয়ান এবং হচ্ছে ফিজিক্যাল মেডিসিন, এই 3 গ্রুপের ডক্টর সাধারণত ব্যথা বিজ্ঞানের প্রধান চিকিৎসক হিসেবে বিবেচিত। এবং এক্ষেত্রে জটিলতাগুলো রোধে অবশ্যই রিউমাটোলজিস্ট কিংবা আপনার দেওয়া পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি। আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন স্টিম সেল নিয়ে, টার্গেটেড থেরাপি নিয়ে এবং অত্যাধুনিক চিকিৎসাগুলো নিয়ে। আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতায় রোগীরা যাতে ভরসা করতে পারে, আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ একটাই যে রোগের প্রাথমিক দশায় যদি রোগীরা উপস্থিত হন, যেটা আমরা বলবো যে রোগ লক্ষণকে পুষে না রেখে বা দোকান ফার্মেসি বেসড চিকিৎসা না করে যদি ওনারা প্রথমেই স্পেশালাইজেশন চিকিৎসকদেরকে চিকিৎসা করবার সুযোগ দেন, সেক্ষেত্রে ওনাদের চিকিৎসা ব্যয় যেমন কম থাকবে এবং চিকিৎসা সফলতার হারও বাড়বে। এবং এছাড়া যারা জটিলতর অবস্থায় পৌঁছান তাদের জন্য তো নিঃসন্দেহে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমরা বলি যে হাইব্রিড, মানে একাধিক চিকিৎসা পদ্ধতি, একাধিক আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে আমরা চিকিৎসা করে থাকি। তো সেটি তো অবশ্যই নিঃসন্দেহে আশা জাগাচ্ছে। এবং গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসেও আমরা যেটা বলেছি, সর্বোচ্চ যেটা অস্থিসন্ধি রিপ্লেসমেন্ট করার প্রস্তাবনা ছিল এবং সেটি 7 মাস বা 8 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে, সেটি রোগীর ব্যথামুক্তভাবে জীবনযাপন করছে বা সাধারণভাবে সে যে কাজগুলো দৈনন্দিন কাজগুলো করতে পারতো না সেটি করতে পারছে। এটি তো নিঃসন্দেহে আশার খবর। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, টোটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্যের সঙ্গে আজ এ পর্যন্তই। দেখা হবে প্রতি শনিবার ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।